বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। প্রথমে আমি ব্রেনকে ধন্যবাদ জানাতে চাই যে জিয়াউর রহমান সাহেবের উপর এই আর্কাইভটা ওপেন করার জন্য। আমরা কিছুদিন আগে যখন জিয়াউর রহমানের উপর যে ডকুমেন্টারিটা বানানো হয়, যেটা জিয়া থেকে আপনি ওয়ান সিঙ্গুলার কোয়েশ্চেনের উত্তর পাবেন। সেই সিঙ্গুলার কোয়েশ্চেনটা হচ্ছে যে ওয়াই জিয়াউর রহমান ম্যাটার্স, জিয়াউর রহমান কেন ম্যাটার করে, এটার কোনো উত্তর নাই। তো তখন আমরা ডিসাইড করলাম, ওকে লেটস ডু সামথিং যেখান থেকে অ্যাটলিস্ট 20 মিনিট বা 22 মিনিটের একটা ডকুমেন্টারি থেকে মানুষ বা বর্তমান প্রজন্ম বা ভবিষ্যতে যারা বাংলাদেশ নিয়ে কাজ করবে, ভাববে, তারা এই প্রশ্নের উত্তর পায় যে জিয়াউর রহমান কেন ম্যাটার করে। সো আপনার ডকুমেন্টারিতে দেখেছেন, ফলে এখানে ওই কথাগুলো আমি আর রিপিট করতে চাই না যে কেন জিয়াউর রহমান ম্যাটার করে। আমি একটু অন্য একটা জায়গায় যেতে চাই। আপনারা জানেন যে সামনে জুলাই আসছে এবং জুলাইয়ের কোমেমোরেশন একটা মাসব্যাপী কর্মসূচি আমরা হাতে নিয়েছি, এবং সেই কর্মসূচিতে আমি বিশ্বাস করতে চাই জুলাই 24-এ যেমন আমরা সবাই এক হয়েছি, এবারও সবাই এক হবে। যদিও সালাউদ্দিন ভাই আমাকে উদ্দেশ্য করে খুবই কি বলে সরস একটা কবিতা এবং মন্তব্য বলেছেন, তবু আমি বিশ্বাস করতে চাই যে আমি খুবই আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করতে চাই 2025-এর 5 আগস্ট সারা বাংলাদেশ আবার এক হবে। সেখানে সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডার প্রত্যেকে আবার এক হবে, এবং এটা পতিত ফ্যাসিস্টের জন্য একটা সিগন্যাল হবে। এবং সেটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশ ঠিক পথে আগাবে। এখন বাংলাদেশ ঠিক পথে আগানোর জন্য আমাদের সামনে কি করণীয় আছে? জিয়াউর রহমানের ডকুমেন্টারি ইজ এ গুড ম্যানুয়াল অ্যাকচুয়ালি, এবং আমি মনে করি যে সামনে যেই দলই সরকার গঠন করবে একটা গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাদের জন্য ম্যানুয়াল কিন্তু জিয়াউর রহমান। আপনি যদি জিয়াউর রহমানের দিকে দেখেন, ফাহিম ভাই যেমন বলছিল যে 3 বছর বা 3.5 বছর ছিল ওনার প্রেসিডেন্টের মেয়াদ, সব মিলে 4 বছর 4.5 বছর। এর মধ্যে ভাবতেই তো আমি এখন বাইরে থেকে অনেক সমালোচনা করতাম, এখন সরকারে আসার পরে বুঝলাম যে কোনো কাজ শুরু করার আগে ভাবতেই আপনার সময় লাগে। ইউ নিড টু টেক টাইম টু থিঙ্ক, অ্যান্ড দেন ইউ নিড টু টেক টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি, যে এটা আপনি অ্যাপ্রোচ করবেন কীভাবে, এরপরে এ স্ট্র্যাটেজি আপনি এক্সিকিউট করবেন কীভাবে। এটা ইজ নট এন ইজি গেম, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। আমরা যখন জিয়াউর রহমানের উপরে এই ডকুমেন্টারি কাজটা করছিলাম, তখন আমরা সত্যিকার অর্থেই বিস্মিত হয়েছিলাম যে এই মানুষটা এত অল্প সময়ে এত কিছু জিনিস ভাবছে, এক্সিকিউশন করছে, এটা কিভাবে। তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, উনি তো গুগল করার সময় পায়নি যে ওকে চ্যাট জিপিটি টেল মি হাউ টু সলভ দিস। এই যুগে ওই যুগে এরকম কাজ করা খুবই বিস্ময়কর। এবং আমি মনে করি আমাদের সামনে যেই রাজনৈতিক দলগুলো সরকার পরিচালনা করবে অথবা বিরোধী দলে থাকবে, তাদের জন্য জিয়াউর রহমান ইজ এ গুড ম্যানুয়াল। আর পাশাপাশি আমি ওনার ন্যাশনালিজম নিয়ে একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই। আমরা যখন অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করতে আসলাম, অফকোর্স আমি জানি যে যেমন আমি আমার মন্ত্রণালয়ের কথা বলতে পারি, আমি এমন কোনো রোজই রিফর্মের কথা ভাবি না, বিকজ আমি জানি যে এই 1-1.5 বছরে আমি অনেক বড় কোনো পরিবর্তন আনতে পারবো না। তখন আমি ঠিক করেছি ওকে 1-1.5 বছরে আমি কি কি করতে পারবো, সেই জায়গাগুলোকে আমি ঠিক করি। প্রথম জায়গাটা যেটা ঠিক করার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদ কেন এটা বিপদ, এটা শুধু টক্সিক না, এটা অনেক বিপদের দিক আছে। সেটা নিয়ে আমরা এবার 24শে জুলাইতে একটা বড় টক আয়োজন করছি, সেখানে ইন্টেলেকচুয়ালরা কথা বলবেন। আমি একটু জাস্ট সংক্ষেপে বলি, 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, তখন রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটা লিখেছিলেন। এখন বঙ্গভঙ্গের সঙ্গে আপনি খেয়াল করে দেখবেন যে কলকাতার এলিট যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু ভীষণ মর্মাহত হয়েছিলেন, এবং বঙ্গভঙ্গ ঠেকানোর জন্য ওনারা যা যা করা করেছিলেন। কিন্তু 47-এ এসে ওই একই কলকাতার এলিট, আপনারা যদি জয়া চ্যাটার্জির বেঙ্গল ডিভাইডেড বইটা পড়েন, তাহলে দেখতে পাবেন যে একই কলকাতার এলিট বাংলা ভাগ করতে বলছে।